আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, শোক বই এখন পর্যন্ত কারা কারা স্বাক্ষর করেছেন? আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত চীন, পাকিস্তান, ভারত সহ বিভিন্ন দেশ স্বাক্ষর করেছে এবং আজকে তৃতীয় দিনের মতো শোক বই স্বাক্ষরের যে কর্মসূচি সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে এবং এটি চলবে মূলত সকাল 10টা থেকে বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত। এবং আজ সকালে ঠিক কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে প্রবেশ করেছেন এবং এরপর আমরা খেয়াল করেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরও প্রবেশ করেছেন এবং আজকে সকালে কিছুক্ষণ আগে বাংলাদেশের যে শীর্ষস্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন তারা দুই একজন করে প্রবেশ করছেন এবং বেলা বাড়ার সাথে সাথে হয়তো তারা আরও আসবেন। এবং এর আগে গতকাল শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনার তারা শোক বইতে স্বাক্ষর করেন এবং নরওয়ে, সুইডেন, ব্রুনাই, প্যালেস্টাইন, স্পেন, মরক্কো, ভুটান সহ গতকাল মোট 28টি দেশের কূটনীতিক শোক বইতে স্বাক্ষর করেন এবং এছাড়াও বাংলাদেশের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন তারাও গুলশান কার্যালয়ে এসে শোক বইতে স্বাক্ষর করে গেছেন এবং 31 ডিসেম্বর অর্থাৎ গতকাল সন্ধ্যা 6টার দিকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক শোক বইতে স্বাক্ষর করেন এবং সারা কুকের আগে সৌদি আরব, রাশিয়া, মায়ানমার, মালয়েশিয়া, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি সহ 16টি দেশের প্রতিনিধি এখন পর্যন্ত স্বাক্ষর করেছেন এবং আজকে তৃতীয় দিনের মতো চলমান রয়েছে এবং বিএনপি চেয়ারপারসনের ইন্তেকাল করবার কারণে শোক জানিয়ে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন যারা রয়েছে তারা চেয়ারপারসন কার্যালয়ের আশেপাশে শোক জ্ঞাপন করে তারা বিভিন্ন ধরনের ব্যানার টানিয়েছেন এবং আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল বেগম খালেদা জিয়ার জানাজায় এসে নীরব হোসেন নামের একজন ব্যক্তি ইন্তেকাল করেছিলেন। সেই নীরব হোসেনের পরিবারের দায়িত্ব বিএনপি নেবে বলে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তো এই ছিল চেয়ারপারসন কার্যালয় থেকে সর্বশেষ। জানছিলাম গুলশান কার্যালয়ের খবর। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করার পর আজ সেখানকার সার্বিক অবস্থা জানতে যাচ্ছি জিয়া উদ্যানে, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, 3 দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে সেখানকার সার্বিক অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। মিলি, এর আগের বুলেটিনে 10টার দিকে আমি যেমনটি জানাচ্ছিলাম যে জিয়া উদ্যানের যে প্রবেশপথ সেটি সকাল থেকে বন্ধ ছিল। সকাল 11টার পর এই সামনের যে সড়কটি রয়েছে সেটি খুলে দেওয়া হয় এবং কিছুক্ষণ আগে জিয়া উদ্যানের প্রধান ফটকটি খুলে দেওয়া হয় এবং খুলে দেওয়ার পর এখানে অপেক্ষমান যারা সর্বস্তরের জনসাধারণ ছিলেন তারা কিন্তু ছুটে এসেছেন এক নজর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরটি দেখে তার কবর জিয়ারত করার জন্য। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিপুল সংখ্যক নেতাকর্মী সহ সাথে নানা বয়সী সর্বস্তরের মানুষ যারা রয়েছেন তারা তার কবর জিয়ারত করছেন এবং আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি ফজর নামাজের পর থেকেই এখানে অপেক্ষমান যারা নেতাকর্মী ছিলেন এবং সর্বস্তরের মানুষ ছিলেন তারা অপেক্ষায় ছিলেন এবং কিছুক্ষণ আগে সবার অনুরোধে আইনশৃঙ্খলার দায়িত্বে যারা ছিলেন বিশেষ করে সেনাবাহিনী তারা এই মাজারের যে প্রবেশপথ সেটি খুলে দেয় এবং 11টার দিকে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এসেছিলেন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এবং তিনি কবর জিয়ারত করে গেছেন এবং তিনিও কিন্তু মন্তব্য করেছিলেন যে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের ক্ষেত্রে কোনো বাধা থাকা উচিত না এবং আমরা তার খালেদা জিয়ার কবর এবং শহীদ জিয়ার মাজারে প্রবেশের পর আমরা যেটি দেখতে পেয়েছি এর ভেতরে এক পাশেই কিন্তু কোরআনের হাফেজ যারা রয়েছেন তাদের মাধ্যমে কোরআন খতম বা কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা হয়েছে। একই সাথে সর্বস্তরের যারা মানুষ তারা এখানে এসে কান্নায় ভেঙে পড়ছেন এবং তারা যেমনটি বলছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু 3বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী নয়, তিনি ছিলেন গণতন্ত্রের মাতা হিসেবে খ্যাতি পেয়েছিলেন এবং তেমনটি বলছেন যে সবার মা
বেগম খালেদা জিয়া, তাকে তারা মায়ের মতোই শ্রদ্ধা করতেন এবং তার পরপারে চলে যাওয়ার কারণে তারা কান্নায় ভেঙে পড়ছেন এবং তার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন, আল্লাহ তাআলা জানে যাকে জান্নাত নসিব করেন। একই সাথে তারা বলছেন খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজ, সেই অসমাপ্ত কাজগুলো আগামী দিনে তারেক রহমান বাস্তবায়ন করবেন এবং তারেক রহমানের দেখানো পথেই বিএনপি হাঁটবে, তার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এবং আধিপত্যবাদীর বিরুদ্ধে তার যে শক্ত অবস্থান ছিল সেই নীতি বিএনপি চলবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন শুধু যে দলীয় নেতাকর্মী তা কিন্তু নয়, রিক্সা শ্রমিক মজুর থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, নারী যারা রয়েছেন তারা এখানে এসেছেন এবং তারা মন খুলে দোয়া করছেন। তো এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার কবর থেকে সর্বসাধারণের জিয়ারতের পরিস্থিতির এই ছিল আমার কাছে। মিলি। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে জানছিলাম বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে এনটিভি। এনটিভি কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে সারা দিন ব্যাপী কোরআনখানি চলছে। পাশাপাশি বাদ আসর মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এ সময় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও দেশের জন্য তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। একই সঙ্গে তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত 30 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই আপোষহীন নেত্রী। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। মুক্তিযুদ্ধের অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত টাঙ্গাইল ৮ আসন কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকীর এলাকা হলেও ভোটের মাঠে নেই সেই প্রভাব। তবে এবার তিনি নির্বাচনী মাঠে না থাকায় লড়াই হবে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। প্রচারণায় আছেন জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন এবং এনসিপি প্রার্থীও। টাঙ্গাইল থেকে ফিরে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। ছবি তুলেছেন মুখলেসুর রহমান। শীতের সন্ধ্যায় চায়ের দোকানে আড্ডায় মত্ত সবাই। চায়ের কাপে আলোচনা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কে কাকে ভোট দিবেন, কোন প্রার্থীর সম্ভাবনা কেমন। সখীপুর বাসাইলের 16টি ইউনিয়ন ও 2টি পৌরসভা নিয়ে গঠিত টাঙ্গাইল ৮ আসন। এখানকার 4 লাখ ভোটারের মধ্যে বেশিরভাগই কৃষক আর প্রবাসী। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খানের বিপক্ষে মাঠে শক্ত অবস্থানে আছেন ব্যবসায়ী সালাউদ্দিন আলমগীর রাসেল। গত 3টি নির্বাচনে ভোট দিতে না পারলেও এবারের নির্বাচন নিয়ে বেশ আশাবাদী তারা। দল বা প্রতীক নয়, প্রার্থী দেখে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবেন ভোটাররা। আগের নির্বাচনগুলো তো কেন্দ্রে দাম লাগে নাই, রাত্রে অনেকটি যারা পুলিং পিতেডিং তো হ্যাঁ তামাকু মানুষই তারাই বলছে যে আমরা আগেই অর্ডার দেওয়া নিয়েছি। আমরা ভোট দিতে পারি নাই, ভোট কেন্দ্রে গেলেও দেখা যাচ্ছে ওইখানে ভোট আমাদের হয়ে গেছে, আমরা এমনি চলে আসছি। কিন্তু এই তারিখে যে নির্বাচন হবে আশা করতেছি যে এই তারিখে ভোট দিতে পারবো। অনেকে আবার প্রার্থীর অতীত কর্ম বিচার করে ভোট দেওয়ার কথা জানান। আগে যে কাজগুলো করছে সে আসলে ভালো করেছে কিনা অথবা আসলে সে ভালো মানুষ কিনা সেটা বিবেচনা করে আমরা অবশ্যই তাকে ভোট দেব। তবে আসনটি বরাবরই মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসেবে পরিচিত হওয়ায় এই আসনে আওয়ামী লীগ বিএনপির বাইরে অন্য প্রার্থীর জয়লাভ করা কঠিন বলে মনে করছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। বড় দল একটা বড় ব্যাপার, তবে মানুষের কল্যাণে কাজ করে সাহসী মানুষ যারা, চরিত্রবান যারা, বলিষ্ঠ ভূমিকা যারা রাখতে পারে, জনগণের পক্ষে যারা দাঁড়াতে পারে, এটা একটা অনেক বড় ব্যাপার। বিশেষ করে জনগণ কাছে যাইতে পারে, এই মানুষগুলোকে মানুষ পছন্দ করে বেশি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, টাঙ্গাইল।
নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। সময়ের স্রোতে মিলিয়ে গেছে আরও একটি বছর, রেখে গেছে নানামুখী অস্থিরতা, অনিশ্চয়তা আর শঙ্কা। তবুও 2026 সাল নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে জনমানুষের ভাবনায়। প্রান্তিক পর্যায়ে দানা বেঁধেছে ভোট ভাবনা আরেকটি নতুন শুরুর। এবছর অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন, যা থেকে গত 17 বছর বিচ্ছিন্ন ছিল কোটি মানুষ। এছাড়াও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটও দেশের নানা প্রান্তের মানুষের ভাবনাকে পাল্টে দিচ্ছে। ভোটের এই বছর কতটা স্বস্তি দিবে এসব মানুষকে, তারই উত্তর খুঁজছেন নাজিবুর রহমান। ছবি তুলেছেন রনি রায়হান। পৌষের আরও একটি নতুন সকাল। কালের গহ্বরে হারিয়ে গেছে 2025, এসেছে ভোটের বছর। ভোট নিয়ে মানুষের আকাঙ্ক্ষা যেমনি আছে, তেমনি রয়েছে বঞ্চনার ক্ষত। কেননা প্রতিশ্রুতি আর বাস্তবায়ন ফারাক থেকেছে যুগের পর যুগ। আবার 17 বছর জনপ্রতিনিধি নির্বাচিত করার অভ্যাসও তারা ভুলতে বসেছে। ভোটের পরে আমাদের কাছে কেউ আসে না। ভোট নেওয়ার সময় অনেক কথা কয়, অনেক তারা আমরা আদর যত্ন করে। ভোট নেওয়ার পরে তারা কেমন তার অপব্যবহার করে। ইলেকশনে যে সরকার আসবো, নতুন সরকার, আমরা আশা করি যে ভাই আমরা দেশ শান্তি সুষ্ঠুভাবে তাহে। প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে গণভোট আরও একটি নতুন সমীকরণ। হাটবাজার কিংবা ফসলের মাঠ, গণভোট নিয়ে এখনও অন্ধকারে মানুষ। শঙ্কা আর ভয় নিয়েই নতুন এক সময়ের অপেক্ষায় সবাই। আন্দাজ করতে পারে আর কি, মানুষ ভোট দিতে অনেকটা আগ্রহী। সন্ত্রাস মুক্ত সমাজ গড়ে তুলে এরকম চিন্তাধারা করে, এরকম প্রার্থীদের চিন্তা করে সবাই। সিকিউরিটি কম, মানে ঝুঁকিপূর্ণ বেশি, শত্রু বেশি, কখন কাকে কি করে বসে সেটা আসলে বলা যায় না। নতুন বছরে জাতীয় নির্বাচনকে যেভাবে স্বাগত জানিয়েছেন সবাই, তেমনি গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে মরিয়া অনেকে। ভোটের অধিকার ছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর নিরাপত্তা তাদের কাছে মুখ্য। রাস্তাঘাট নাই, টাকা পয়সার অভাব, আমরা কাম কাজ করে সংসার চলে না। দেশ সুন্দর করে চলো, আমরা সারি সারি অবস্থা কি দুই 24-এর গণ অভ্যুত্থানের পর সবচেয়ে প্রতীক্ষিত নির্বাচন কতটা শান্তিপূর্ণ হয়, সেখানেই তাকিয়ে পুরো দেশ। এদেশের গণতন্ত্রের পথ কখনোই সুগম ছিল না। আস্থার সংকট কাটিয়ে গণতন্ত্রের নতুন ধারায় ফিরতে মুখিয়ে আছে বাংলাদেশ তথা এদেশের কোটি মানুষ। পাওয়া না পাওয়ার হিসাব ছাপিয়ে একটি জনবান্ধব সরকার চায় ভোটাররা। তারা চায় একটি সংঘাতবিহীন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। নাজিবুর রহমান, NTV নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।